অপারেশন, ততদিনে বাবার টাকাই করেছিলাম। বাবার বিজনেসটা পুরোপুরি ধ্বংস তখন। সব হারানোর দুশ্চিন্তায়, কষ্টে স্ট্রোক করেছিলেন। 1 মাস পর মারা যান। সেই দুঃখে মা কখনো আমার মুখ দেখেননি। মা বরাবর আমাকে দায়ী করেছেন সব কিছুর জন্য। স্বাভাবিক, আমি কাকনকে বিয়ে করার পর থেকেই বাবা সমাজের কাছে অপমানিত হতে লাগলো। এত ভালো পরিবারের সন্তান হয়ে কিভাবে এমন একটি মেয়েকে বিয়ে করলাম? মানুষের মুখ তো বন্ধ করা যায় না। 1 বছর পর মাও মারা যান। আপা আর ইস্তিয়াক তখন অসহায়। সোহান, সামান্তা আমার বড্ড আদরের। দুলাভাই মারা যাওয়ার পর শ্বশুর বাড়িতে আপার আর জায়গা হলো না। আপার গয়না, মায়ের কিছু গয়না বিক্রি করে নতুন করে সব শুরু করলাম। এরপরই এমন চুপচাপ পাথরের মতো হয়ে গেলাম। অনুভূতি প্রকাশ ভুলে গিয়েছি। ইস্তিয়াক বড় হয়েছে, সোহান সামান্তা বড় হয়েছে, ঈশান সবার কোলে কোলে বেড়ে উঠল। সামান্তার বিয়ে দিলাম। সময় পেরোলো। আমি এদিক সেট করে কাকনের ছায়া থেকে সরিয়ে ঈশানকে নিয়ে ইতালি পাড়ি জমালাম। সবাই ভালো আছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু কষ্ট দেয় কিছু অতীত স্মৃতি। অতীতের স্মৃতি যত ভুলে থাকা যায় তত মঙ্গল। তবে কেন ভুলছো না? মোনা বিচলিত হলো এমন প্রশ্নে, তবুও জবাব দিল, পারছি না। মোনালিসা, একটা প্রশ্ন করি। কি? প্রথমে ফ্যান্টাসি কাজ করেছিল আমার প্রতি, তাই না? স্ত্রী হওয়ার পর মনে হচ্ছে বড্ড বেমানান, রাইট? প্রচণ্ড রাগে মোনা চেয়ার ছেড়ে উঠল। রাগে গজগজ করতে করতে একটাই কথা বলল, আপনি কখনো কাউকে মন থেকে ভালোবেসেছেন? কাকনকেও বাসেননি। বাসলে কাকন আপনাকে কখনো ছেড়ে যেত না। এখন যেমন দ্বিধায় আছেন আমার সাথে আপনাকে বেমানান, তখনও একই দ্বিধায় ছিলেন, এই ভেবে যে কাকন স্টার আর আপনি ওর থেকে কম সুন্দর। তাই তো আপনার জীবনটা এমন। এনিওয়ে, খবরদার আজ আমার খাটে শুতে আসবেন তো। আপনাকে আমি দেখতে চাই না আজ রাতে। আপনি আজ থেকে আমার সাথে শোবেন না। রুমে ঢুকে ধূপধাপ খাটের উপর শুয়ে কম্বল দিয়ে হাত পা ঢেকে ফেল। ইমরানের হঠাৎ মনে হলো ওর হাসি পাচ্ছে। মেয়েটা এমন রেগে গেল কেন? পরক্ষণে মনে পড়ল, এই মেয়ে মুখে যত বলুক ইমরানকে সহ্য হয় না। ভেতর ভেতরে পুরনো অনুভূতি আজ আরও তাজা হয়ে ধরা দিয়েছে। সাধারণত এক নারী অন্য নারীর প্রসঙ্গ আসলেই এমন তেলে বেগুনি চটে। হালকা হেসে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলল, হে আল্লাহ, এভাবেই যেন নমনীয় থাকে আমার মোনালিসা। দেখি দূরত্ব টেনে কতটা কাছে আসা যায়। তবে নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে। পরিবেশটা সবে মাত্র সামলে নিল, এর মাঝে রাগিয়ে দিল হাবিজাবি বলে মেয়েটাকে। দুটো মিষ্টি কথাও তো বলতে পারতো, নাকি সব ভুলে বসে আছে। ঘড়ির অ্যালার্ম বেজে উঠতে বেশ বিরক্ত হয়ে মুখের উপর থেকে কম্বল সরালো। গত কয়েকদিন বাড়ি থেকে বের হয়নি, ঠান্ডা লেগেছিল, তাই বাসাতে বিশ্রাম নিয়েছে। শীতের প্রকোপ বাড়ছে ধীরে ধীরে। আজ একটুখানি রোদের দেখা মিলল। সকাল সকাল দেখা মিলল স্বামী সন্তানের একসাথে। গত কয়েক রাত ইমরান কামরায় থাকে না, কোথায় থাকে সে খবর নিতে পারেনি, কারণ কাকেই বা জিজ্ঞেস করবে। সকালে রুমে এসেই তৈরি হয়। ততক্ষণে মোনা উঠে যায়। আলো চোখে পড়তে ঘুম ভেঙে গিয়েছে। পাশে তাকিয়ে দেখে নাস্তার পসরা সাজানো। ঈশান কম্বলে টান দিয়ে বলল, মা ওঠো, স্কুলে যাব, খাইয়ে দাও। চোখ কষলে বলল, সকাল কখন হলো? জাগালেন না কেন বাবা? সব তোমার পাপার দোষ। ঈশান মোনার হাতে পায়েসের বাটি ধরিয়ে দিয়ে হাঁকল। এদিকে মোনা চোখ কসলাতে কসলাতে 1 চামচ ঈশানের মুখে দিয়ে ইমরানকে বকছে। ঈশানও বলে উঠল, কাল রাতে আমার রুমে গিয়ে শুয়েছো কেন বাপ্পা? তুমি নাকি বের করে দিয়েছো। রাতে আমি ভয় পেয়ে লাফিয়ে উঠেছি। আমি তো বড় খতমের দোয়া পড়া শুরু করেছি। পাপ্পা তখন ঘুমে বিভোর, এর মধ্যে সব কালো পড়েছে। মোনা ভুরু কুচকে বলল, শুধু কাল রাতে? বাকি রাতগুলোতে কোথায় ছিল? তা তো জানি না মা। কত খারাপ। এখান থেকে গিয়ে ছেলেকে ভয় লাগাচ্ছে। ইমরান ওয়াশরুম থেকে সদ্য গোসল করে মাথা মুছতে মুছতে বের হলো। যে ভেবে হাঁক ছেড়ে মা ছেলে কথা বলছে, ভেতর থেকে প্রতিটি শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। মাথা মুছতে মুছতে বলল, আশ্চর্য, আমি ঘুমাবো কোথায় তবে? প্রতি রাতই ওর সাথে ছিলাম, ঘুমিয়েছিল বলে টের পাইনি। মোনালিসা, তুমি কি আমাকে অবিশ্বাস করলে?
বিশ্বাস অবিশ্বাস দিয়ে আমার কি? আপনার বাড়ি, যেখানে খুশি থাকুন। ঈশানের দিকে মন খারাপ করে তাকিয়ে বলল, এত বড় হয়েছিস, বেটা বাপকে চিনিস না? এমন চিৎকার দিলি আমি নিজেই লাফিয়ে উঠেছি। পাপ্পা, আমি তোমার অশরীরী কিছু ভেবেছি। দোষ কি আমার? শরীর, আস্ত মানুষ শুয়ে আছি, বলে কি অশরীরী? আশ্চর্য। আগাগোড়া এমন কালো পড়লে দায়িত্ব লাগবে। মোনার এমন উক্তিতে ইমরান হাঁ করে তাকিয়ে আছে, তবে কথা পায়নি। বাড়িয়ে লাভ নেই। গিন্নি এখন বেশ ঝগড়া ভাবে আছে। এমনিতে ইমরান তার চক্ষুশূল, ছেলের সামনে চায় না ইজ্জতের ফালুদা হোক। মোনা ঈশানকে খাই ওর ইউনিফর্মের কলার ঠিক করে দিতে দিতে মাটিতে বসে জুতার ফিতা বাঁধতে যাবে, তখন ঈশান বাধা দিল। মা, এটা আমি পারবো, পা ধরো না। আমি জানি তুমি পারবে, তবু আমি করে দিচ্ছি। আমার মতো পারবে না। গত পরশু দেখেছি এমনভাবে বেঁধেছ, বাসায় আস্তে আস্তে খুলে যায়। মায়েরা সন্তানের পা ধরে আদর করে যত্নে, এতে কিছু হয় না। তুমি তো খুব সুন্দর করে ফিতা বাঁধতে পারো। হ্যাঁ, শিখেছি একজনের কাছ থেকে। ইমরান মিটমিট করে হাসছে, ইঙ্গিতটা যে তার দিকে বুঝতে পারছে। মোনা জুতার ফিতা বেঁধে ঈশানের মাথায় হাত বুলিয়ে পড়ল। আমি ভার্সিটি থেকে ফিরে তোমাকে নিয়ে অফিস যাব, ঠিক আছে? আচ্ছা, আর লাঞ্চ? রাতেই বানিয়ে রেখেছি আমাদের প্রিয় চিকেন বিরিয়ানি, তোমার আর আমার জন্য নিয়ে যাব। ইমরান সোফায় বসে এদের কথোপকথন শুনছে। লাঞ্চের কথা শুনে স্পষ্ট বুঝতে পারছে ইমরানের জন্য সেই ব্যবস্থা নেই। অভিমান হলো। ঈশান বাবার দিকে তাকিয়ে মাকে বলল, পাপ্পার জন্য নিবা না? মোনা কিছু বলার আগে ইমরান উত্তর দিল, না, মিটিং আছে, বাইরে করব। মোনা স্পষ্ট বুঝতে পারছে ইগোতে লেগেছে, তাই কেউ কথা পায়নি। ঈশান বেরিয়ে গেল। মোনা ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে ইমরানের অবস্থা পূর্বের মতো দেখে বেশ রাগ হলো। ঈশানের সামনে কিছু বলেনি, এবার বেশ ক্রোধ চেপেছে। সেই তখন থেকে গলায় টাওয়াল পেঁচিয়ে উদাম শরীরে ল্যাপটপে কী যেন কাজ করছে। লজ্জা শর্মে মাথা খেয়েছে। দিনের বেলায় শীতের তেজ কম, জানালা দিয়ে বেশ রোদ আসছে। সকালটা সবসময় এই বাড়িতে বেশ সুন্দর, সোনালি রোদের আলোক ছটা রুমে পড়ে, তাই হয়তো বাড়ির নাম সোনালি সকাল। ইমরানের দিকে তাকাতে এবার মোনা লজ্জা পেল। চোখ সরিয়ে নিজের আলমারির চেম্বার থেকে ডেনিম কোট বের করে জামার উপর পরে নিল। ইমরান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। পরনে ফর্মাল কালো প্যান্ট, গলা থেকে টাওয়াল নামিয়ে ফেল। পুরোপুরি উদাম শরীর। মোনার মনে দুষ্টামি উকি দিল। হঠাৎ ভাবনে এলো, এই অবস্থায় তার স্বামীকে যদি তার প্রাক্তন স্ত্রী বা অফিসের ওই রিমি দেখে, এরা তো ঝাঁপিয়ে পড়বে। ইমরান কানে এয়ারপড লাগিয়ে কথা বলছে কারোর সাথে। শার্টের চেম্বার থেকে ছাই রঙা শার্ট বের করলো, সাথে চেক ব্লেজার টাই টেবিলে রেখে গায়ে শার্ট চলো। ওই ট্যাক্সটা চুলে লাগিয়ে আচমকা চোখ গেল আয়নায় ভেসে ওঠা পেছনে মানুষটার দিকে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই মোনা লজ্জা পেয়ে গেল। গাল দুটো ফ্ল্যাশ করছে। মেয়েটা এমনই লজ্জা পেলে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে গেল। এদিকে ইমরান নিজেও মুখে হাত দিয়ে ঠোঁট চেপে হাসছে। কি হলো এটা? প্রতিদিনের অভ্যাসের মতোই ভেবে নিয়েছিল আজ রুমে কেউ নেই। মনে সুখে ল্যাপটপে কিছু ফাইল দেখে নয়নের সাথে কথা বলছিল, কানে এয়ারপড লাগিয়ে। অন্যদিকে অফিসের জন্য তৈরি হচ্ছিল। স্বভাবতই এমন অবস্থায় পুরুষ মানুষ দেখলে লজ্জা পাওয়ারই কথা। বিয়ের পর থেকে যতদিনই ইমরান অফিসের জন্য তৈরি হতো, মোনা রুম থেকে বেরিয়ে যেত অথবা নিচে থাকতো। ওপাশ থেকে নয়ন চেঁচাচ্ছে, কি হলো, কথা বলছিস না কেন? খোরশেদ ইসলামের ফাইল সাইন করেছিস? ধ্যান ফিরে আসাতে বলল, করেছি, এখন রাখছি, বাকি কথা অফিসে হবে। শার্টের বাটন লাগাতে লাগাতে মোনা আবার রুমে এলো। ততক্ষণে শার্ট ইন করে পুরোপুরি রেডি। আর চোখে মোনা ইমরানকে দেখছে এবং চুলটাকে পাঞ্চ ক্লিপ দিয়ে বেঁধে খোপা করে নিল। ইমরান জুতার ফিতায় গিট দিয়ে পুরোপুরি রেডি হয়ে উঠে দাঁড়ালো আয়নার সামনে। টাইয়ের নটটা আগের বার টেনে দেখলো ঠিক আছে কিনা। সচরাচর যা করে তাই করেছে। প্যান্টের বেল্ট, জিপার টেনে চেক করছে। সব কিছু টেস্ট করতেই পুনরায় চোখ পড়ল মোনাতে। এবার মোনা পুরোপুরি লজ্জা পেয়ে বলে উঠল, কি শুরু করলেন বলুন তো? ইমরান না পেরে
হেসেই দিল, নিজেও বিলাস করবে। হঠাৎ ভাবনে এলো পুচকে বউটার সামনে এমন কাজ করাটা ঠিক হয়নি। ঠোঁট দুটো শুকিয়ে গিয়েছে মনে হয়, কথা বেঁচে যাবে বলতে গেলে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি এভাবেই তৈরি হই মোনালিসা। চেক করব না সব ঠিক আছে কি না? তুমি এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? বাই চান্স জিপার না লাগিয়ে যদি বেরিয়ে পড়ি তবে? চুপ, একদম চুপ। আপনার কাজ আমাকে লজ্জা দিচ্ছে। কি করছেন? কখনো খালি গায়ে বসে আছেন, তো কখনো আস্তে বাটন লাগাচ্ছেন। এখন তো লিমিটেই ক্রস করলেন। ধুর, আমি গেলাম। নিচে আসুন, নাস্তা রেডি। আচমকা ধুম করে ইমরান মোনার কাছে এসে আলমারির সামনে হাত দিয়ে মোনার যাওয়ার পথ আটকে পড়ল। কি লিমিট ক্রস করেছি এখন? মোনা চোখ নামিয়ে মেঝেতে রেখেছে, মুখটা আনত মিনমিনিয়ে আওয়াজে পড়ল, জায়গা দিন। আগে উত্তর দাও। যদি কিছু না। ইমরানের বাম হাতে বৃদ্ধাঙ্গুল মোনার ডানগাল ছুঁই ছুঁই কিছুটা ঝুঁকে মোনার কানে কাছে আলতো ঠোঁট লাগিয়ে বলল, এর চেয়ে বেশি লিমিট ক্রস করি তবে কি করবে? কিছু না। জড়িয়ে ধরেছি? না। আদর করেছি? না। অন্য কিছু তো? থেমে গেল ইমরান মোনার গালের দিকে চোখ যেতে আর একটু লজ্জা দিয়ে বলল, গালগুলো কি সুন্দর লজ্জায় লাল হয়েছে মোনালিসা, একটু ঠোঁট ছুঁয়ে দিই। ইমরানের তর্জনী মোনার গাল ছুঁয়েছে। ড্যাপ ড্যাপ করে মোনা তাকিয়ে আছে, দম আটকে আসছে। ইমরানের চোখে মুখে কেমন যেন বেহিয়া ভাব, ঠোঁট টিপে হাসছে। মোনা শ্বাস নিতে পারছে না, হাত দিয়ে জোর করে সরি বেরিয়ে যেতে যেতে বলল, অসহ্য, অসভ্য ইমরান সাহেব। আপনাকে আমি সহজ ভেবেছিলাম, আপনি ঠিক তার বিপরীত। খবরদার কাছে আসবেন না আমার। মোনাকে ছেড়ে গায়ে বিলাচার জড়াতে জড়াতে হেসে হেসে বলল, বিপরীতের কিছুই করলাম না, এতেই তকমা পেয়ে গেলাম। করলে কি করবে এই মেয়ে? অনেকদিন পর ইউনিভার্সিটিতে পা পড়ল। চয়ন ছুটে এলো, কিছুটা রাগ নিয়ে বলল, ফোন বন্ধ রেখেছিলি কী কারণে? কি উপায়ে যোগাযোগ করি তোর সাথে? এদিকে কত কাণ্ড ঘটে গেল সেই খবর রাখিস? মোনা কিছুটা অবাক। অবশ্য কম নয়, 15 দিন। অনেক কিছুই ঘটতে পারে পৃথিবীতে, মুহূর্তে ধ্বংস বা সৃষ্টিমতো ঘটনা ঘটে যায়। সেখানে 15 দিন অনেক দীর্ঘ ব্যাপার। মোনা ক্লাসরুমের দিকে যেতে যেতে বলল, কি হয়েছে বলতে থাক। প্রথমে তোকে না পেয়ে আঙ্কেলকে কল দিলাম, ফোন বন্ধ। এরপর মায়া আন্টিকে দিলাম, তাও বন্ধ। তোদের বাসায় গিয়ে দেখি তালা। এরপর সালমা আন্টিকে পেলাম। আন্টি তো আমাকে বাসা থেকে রীতিমতো বের করে দিয়ে বলল রেস্টুরেন্টে মিট করতে। আমি পেয়ে গেলাম ভয়, কি ব্যাপার। এরপর আন্টি খুলে বলল মায়া আন্টি নাকি অসুস্থ, তাই বাসায় দেখা করতে বারণ করলো। উনি নাকি পাগলামি করছে, কিন্তু বুঝলাম না পাগলামি কেন করছে। তুই নাকি খুলে বলবি সব। এরপর বিয়ের দাওয়াত দিলাম। এই নে তোর জন্য। এই কার্ডটা নিয়ে আমি এতগুলো দিন ঘুরে বেড়াচ্ছি। কার বিয়ে তোর? মোনা উচ্ছ্বাস নিয়ে কার্ড খুলে প্রাপ্তির হাসি দিয়ে বলল, বিয়েটা তবে হতে যাচ্ছে শেষমেশ। ইনশাল্লাহ। স্যার কোথায়? আসবে 2 দিন পর। তুই কি রাজশাহী চলে যাবি? অনার্সটা শেষ করে যাব। আচ্ছা। তুই কোথায় ছিলে এতদিন? মোনা চুপচাপ ক্লাসে বসে বাকিদের সাথে কুশল বিনিময় করছে। জয়নের মনে হলো তাকে উপেক্ষা করা হচ্ছে। এত চটপটে ভাব আনন্দ নিয়ে বান্ধবীকে খবরটা জানালো। এরপরে মোনা কেমন শান্ত। এরই মাঝে স্যার এলো, ক্লাস করানো শেষ। প্রথম ক্লাস শেষে ক্যান্টিনের দিকে পা ফেলো। চয়ন কিছুটা রাগ করে চুপসে গিয়েছে। মোনা চা সিঙ্গারা দিতে বলল, সার্ভিস দাও ছেলেটাকে ডেকে। মৃদু হেসে বলল, এই 15 মনার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে চয়ন। উৎসুক দৃষ্টি নিয়ে তাকালো। মোনা তিরস্কার হাসি হেসে বলল, মনার বাবা থাইল্যান্ড গিয়েছে। মনার ফুপির বিয়ে হয়েছে, ফুপির সাথে মনার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে এবং শেষমেশ মনার বিয়ে হয়েছে। চয়ন চিৎকার দিয়ে উঠল। হে আল্লাহ! আশেপাশে লোকজন তাকাতেই সরি বলে নিজের মুখ চেপে ধরল। মোনা চয়নের দিকে তাকিয়ে দুফোঁটা চোখের জল ফেলে বলল, আমার লাইফটা আগের মতো নেই রে চয়ন। চয়নের কিছুতেই বিশ্বাস হচ্ছে না এসব। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এখন কোথায় থাকিস? স্বামীর বাড়ি। কি করেন ভাইয়া? বিজনেস। কিভাবে কি হলো? আমার নিয়তি। বর কে শুনবি না? কে? ইমরান শরীফ খান। চয়ন বসা থেকে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে দিল।
আশেপাশে সব ভুলে গেল। মোনা তাকিয়ে দেখে অনেকে চয়নের দিকে তাকিয়ে আছে। চয়নকে ধরে বসিয়ে দিল। কিঞ্চিত ধমক দিয়ে বলল, স্বাভাবিক হ, নতুবা আর কিছু বলবো না। চয়ন এক ঢোক পানি গিলে বলে উঠল, একটার পর একটা অস্বাভাবিক নিউজ দিচ্ছিস, কিভাবে স্বাভাবিক থাকি? থাকতে হবে, পুরোটা শুন। বল। মোনা একে একে খুলে বলল সব। চয়ন বিস্ময় নিয়ে সব শুনে বারবার চোখের পলক ফেল। শেষে একটি হাসি দিয়ে বলল, তুই যাই বলিস মোনা, আমি অনেক খুশি হয়েছি। আমাদের দুলাভাইকে দেখতে কি এখনো কালামানিক লাগে? মোনা হেসে দিল, হালকা লজ্জা পেয়ে বলল, জানি না, ওভাবে খেয়াল করিনি। কথা কম হয় আমার সাথে। পুরনো স্মৃতি জেরে ওনাকে মাফ করতে পারছি না। সব ভুলে দুজনে এক হয়ে যা। আমি ভাইয়া সম্পর্কে তেমন কিছু জানি না, তবে মানুষটা মন্দ নয়। একদিন বাসায় আয়। তুই বলা লাগবে না, আমি প্ল্যান করে নিয়েছি কবে যাব। কবে? আজ সন্ধ্যায় থাকবি। ইনশাল্লাহ। আমাকে ডেস্কটা দিয়ে রাখ, আজই আসবো। ভাইয়া থাকবে না। হ্যাঁ, সচরাচর সন্ধ্যায় চলে আসে। বান্ধবীর কথোপকথনে ফুটে আসে পরিবার, ক্লাস সব কিছুর কথা। এভাবে আরও একটি দিন পেরোয় ক্যাম্পাসের প্রাঙ্গণে। প্রতিনিয়ত মোনা চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার। ঈশানে স্কুল থেকে অফিস যাওয়ার পথে হঠাৎ গাড়ি থামালো। মোনার মনোযোগ ফোনে ছিল। গাড়ি থামাতে প্রশ্ন করল, কি হলো? ঈশান গাড়ি থেকে নেমে বলল, মা 5 মিনিট বসো, আসছি। 5 মিনিটের পরিবর্তে 10 মিনিট হয়ে গেল ঈশান না আসাতে। বের হয়ে তখনই ঈশান গাড়িতে উঠে বসলো। হাতে 2-3 রকমের ফুল, গাঁধার মালাটা, গোলাপ ও রজনীগন্ধার স্টিক। মোনার হাতে স্টিকগুলো দিয়ে গাঁধার মালা হাতে পেঁচিয়ে বলল, তোমাকে ফুলের চমৎকার লাগে মা, চলো। মোনা খুব অবাক হলো, মিষ্টি হেসে বলল, ধন্যবাদ। ফুল আমার খুব পছন্দের, জানো তো। যাই। কিভাবে? ঈশান হেসে বলে, তোমার প্রিয় আলোকান্দা বেলি পাপ্পা ছাদে লাগিয়েছে, তুমি দেখোইনি? অক্ষিপটে ভেসে উঠল 4 বছর আগের স্মৃতি। মোনাদের সাদে অলকান্দা ফুল ফুটেছিল সেদিন। অলকান্দা কানে গুজে প্রথম বন্ধুত্ব হয়েছিল ইমরানের সাথে। সেই বাচ্চামো ভালো লাগা আজ স্বামী বেশে জীবনে আগমন করেছে। ভাবতে রোমাঞ্চকর অভিজ্ঞতা। ঈশানকে নিয়ে সরাসরি অফিসে এসেছে। খাবারটা রবিন ভাইকে আপা দিয়ে দিয়েছে। মোনাকে সবাই অফিসে ঈশানের সাথে দেখে কয়েকবার ঘুরে তাকালো। ঈশান প্রথমবারের মতো বাবারই অফিসে এসেছে। ইমরান ছেলেকে এই অফিসে কখনোই নিয়ে আসেনি, কারণ সে নিজেই এটাতে কম বসত। ঈশান এদিক সেদিক তাকিয়ে দেখছে। সাদাব তিহান সামনে এসে মোনাকে সালাম দিল। আসসালামু আলাইকুম আওয়ার নিউ এমডি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আপনাদের মনাই আছি। এসব ডেকে লজ্জা দেবেন না প্লিজ। মজা করলাম। সাথে কে এই ভদ্রলোক? মোনা খানিকটা হেসে বলল, আমার ছেলে। সুন্দর না? হ্যান্ডসাম কিন্তু। সাদাব তিহানের সাথে তামান্না চৈতেও এগিয়ে এলো। তামান্না হেসে বলল, খুব সুন্দর, কিন্তু তোমার ছেলে এত বড়ও হয়ে গেল। মোনার কথাই ছলে সকলে ধরে নিয়েছে মোনা মজা করছে। রিমি এদের সাথে আলোচনায় যোগ দেওয়ার সুযোগ খুঁজে বের করার চেষ্টা করছিল। হঠাৎ ফাইলটা হাতে নিয়ে এগিয়ে এলো। মোনাকে দিয়ে বলল, কিছু তথ্য অ্যাড করেছি, চেক করে দেবে। রিমির উদ্দেশ্য মোনা স্পষ্ট বুঝতে পেরে ওর দিকে শান্ত চোখে তাকিয়ে মোনা মাথা ঝেঁকে বলল, হ্যাঁ, একটু পর চেক করে পাঠাচ্ছি। সাদাব হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াতে ঈশানও হাত বাড়ালো। আমি সাদাব। ঈশান। তিয়ানো হাত বাড়িয়ে পরিচিত হলো। মোনার দিকে তাকিয়ে বলল, এই অফিসটা বেশ সুন্দর তাই না? শাহাদাত প্রপার্টিজ এত অর্গানাইজড না? মোনা হেসে বলল, আমি কখনো ওখানে যাইনি। বাবা এখানেই বসতো। আমার আনাগোনা টিউলিপি ছিল। সবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনারা বসুন, আমি ওকে খাইয়ে দিই। বাচ্চাটা সেই সকালে খেয়ে বের হয়েছে। সকলে মাথা নেড়ে সম্মতি জানালো। কেমন যেন সবার কাছে ব্যাপারটা এলোমেলো ঠেকলো। মোনা ঈশানের হাত ধরে সরাসরি ইমরানের কেবিনে ঢুকলো। দূর থেকে সকলেই দেখলো। ফাইলটা টেবিলে রেখে হাতের ব্যাগটা একপাশে রেখে ঈশানকে বলল, বাবা ফ্রেশ হয়ে আসো, মা খাবার রেডি করছি। ইমরান কথা বলছে না, এদের দিকে তাকায়নি। সালাম দেওয়া নেওয়া শেষ করে নিজের কাজে ব্যস্ত। মোনা ইন্টারকমে রহমত চাচিকে বলে 3টা প্লেট আনলো।
রহমত চাচা প্লেট দিয়ে যেতেই 2 প্লেটে খাবার পেরে রুমের ছোট্ট ডাইনিং টেবিলে সাজালো। ঈশানকে বসিয়ে দিল। আচানক ইমরান উঠে দাঁড়ায়, ঈশানের দিকে তাকিয়ে হেসে বলল, প্রিন্স কিছুক্ষণ থাকবে? হ্যাঁ, মায়ের সাথে যাব। আচ্ছা, আমি বের হচ্ছি। মনের ভীষণ রাগ হলো। ইমরান ইচ্ছে করে কাজটা করছে বুঝতে পেরে একবারও ডাকলো না। ঈশান বাবার দিকে তাকিয়ে বলল, খেয়ে যাবে না বাপ্পা? খেয়ে যাবার কথা কি ছিল? মিটিং আছে বলেছিলাম সকালে। মোনা ঈশানের মুখে নলা তুলে দিতে দিতে বলল, ঈশান হা করো। ঈশান একবার মায়ের দিকে তাকাচ্ছে তো অন্যবার বাবাকে দেখছে। যোগ গিলে মায়ের কাছ থেকে নলা নিয়ে বাবাকে বলল, খেয়ে যাও, মা তোমার জন্য খাবার সাজিয়েছে তো, আসো এখানে। তোমার মাকে খেতে বলো। ইমরান টেবিল থেকে ফোন নিয়ে বেরিয়ে গেল। ঈশান মায়ের দিকে তাকাতেই চোখ ভরে এলো মোনার। চোখের পলক ঝাপটে পানিও ফেল, গাল বেয়ে পড়ছে সেই জল। ইমরান সকামরা বেরিয়ে যেতেই অফিসে কয়েকজন এক্সিকিউটিভ রাসেল একটা ফাইল সাইন করতে দিল। সাইন করে দিয়ে সাদাপের হাতে দিল। ফাইল চেক করে রিসাবমিট করবেন। অনেকটা ভারী গলায় কথা বলে বেরিয়ে গেল। প্রচণ্ড রাগ হলো আজ। একবার কি বলতে পারতো না খেতে? প্রতিনিয়ত উপেক্ষা করে যাচ্ছে। খাবার এনেছে ভালো কথা, সম্মান দিয়ে বললে কি এমন ক্ষতি হতো নাকি? ন্যূনতম সম্মানটুকু ইমরান ডিজার্ভ করে না, চুপচাপ খাবার ঠেলে দিচ্ছে। এতটা অসম্মানে এই খাবার গলেতেই নামবে না। লিফট দিয়ে নেমে সোজা গাড়ির কাছে চলে যাচ্ছে। রবিনকে ফোন দিতে পকেট থেকে বের করলো। এমন সময় অফিসের নাম্বার থেকে ফোন এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাপ্পা, আমি ঈশান। জি পাপা, বলো। এসো না, খেয়ে যাও, মা কাঁদছে। খুব মজা হয়েছে রান্না, অথচ আমিও খেতে পারতেছি না। তোমরা খেয়ে নাও। আমাকে 2 নলা দিয়ে মা ওয়াশরুমে চলে গেল। আমার খাবার নামছে না পাপ্পা, মাও হয়তো খাবে না আর। তোমার মাকে একবারও আমাকে বলেছে খেতে? পাপ্পা, এগো নিয়ে থেকো না, মাঝে মাঝে নিজেদের মাঝে মিউচুয়াল করে নিতে হয়। তুমিও তো শেখাও আমাকে, আমি অপেক্ষা করছি, আসো। ছেলের কথাগুলো মাথায় আসছে। এখন না গেলে নিজের শিক্ষা মিথ্যা হবে। তবে রাগ কমছে না। তবু নিজের উপর আয়ত্ত এনে পুনরায় লিফটে চড়ে অফিসে এলো। এদিকে সাদাপ এবং এক্সিকিউটিভ অফিসার ভয় পেয়ে গেল। এত তাড়াতাড়ি কিভাবে ফাইল রিচেক করে দিবে ভেবেছিল হয়তো ঘণ্টাখানেকের জন্য যাচ্ছে ইমরান। সাদাপ জানিয়েছে এখনও রিচেক হয়নি। ইমরান কিছুক্ষণ পর দেখাতে বলে কথা না বাড়িয়ে সরাসরি নিজের রুমে এলো। তখনও মোনা ঈশানকে খাওয়াচ্ছে। এসে সরাসরি ডেস্কের চেয়ারে বসে পড়ল। মনে মনে ভাবছে এই মেয়ে যদি এখন না বলে খেতে, তবে আজ আর সত্যি খাবে না। মোনা ইমরানকে দেখে কথা না বলে পুনরায় প্লেটটা এগিয়ে দিল, পাশে পানি দিল। ইমরান দূর থেকে দেখছে মোনার কাজ। ঈশান বাবাকে বলল, পাপ্পা আসো। ইমরান আজ সত্যি জেদ করে বসে আছে, জায়গায় অনড়। ঈশান নিজেও ভয় পেয়ে গিয়েছে। এতবার বলছে তবুও বাবা আসছে না। মায়ের দিকে তাকিয়ে বলল, মা একবার ডাকো। মোনা চোখ তুলে ইমরানের দিকে তাকালো। চোখাচোখি হলো। ইমরানের চোখে ক্রোধ। পলক ঝাপটে মোনা বলল, আসুন। ইমরান উঠে দাঁড়িয়ে কি চলছে তার মনে সেই জানে। হাত দিয়ে টেবিলের কাছাকাছি আসতেই তামান্না এবং রিমি একসাথে রুমে ঢুকলো। তামান্না এই অবস্থায় সবাইকে দেখে থতমত খেয়ে বলে উঠল, সরি স্যার, উই আর এক্সট্রিমলি সরি। রিমি দরজা নক না করে ঢুকে যাবে তামান্না বুঝতে পারেনি। রিমি নিজেও ভয় পেয়ে গিয়েছে। মোনা স্তব্ধ। ঈশানের সামনে শোরগোল করেনি ইমরান। ঠান্ডা গলায় প্রশ্ন করল, ঠিক আছে। রিমি বলে উঠল, স্যার, মোনাকে ফাইল দিয়েছিলাম, ওটা নিতে এসেছি। মোনার সহসা রাগ উঠল। কিছুটা বিরক্ত এনে বলল, রিমি আপু, আমি তো বললাম চেক করে দিয়ে আসবো, লাঞ্চ করিনি এখনো। আমি তো আর ওটা জানি না। চল শক্ত হলো মোনা। রিমি ইচ্ছে করে কাজটা করেছে বুঝতে পেরে। মোনা তামান্না রিমির হাত ধরে জোর করে টেনে বের করতে করতে বলল, সরি স্যার, আমরা পরে আসবো, আপনারা খেয়ে নিন। ইমরান উঠে দাঁড়ায়। ওরা বের হতেই দরজা লক করে দেয়, যা স্পষ্ট তামান্না রিমি বাইরে থেকে শুনতে পায়। দুজনই নিজেদের ডেস্কে চলে যায়। তামান্না মাথায় হাত দিয়ে বসে আছে। রিমি খানিকটা জোরে বলল, ওভাবে অপমান করার কি আছে? দুদিনের মেয়ে গরম দেখাচ্ছে। সাদাব, তিহান এবং চৈতি এগিয়ে এলো। তামান্না রেগে বলল,
তোর কি অফিসে ডেকোরম মনে নেই? নক না করে ঢুকে গেলি। বেশ করেছি, ভেতরটাকে তো রেস্টুরেন্ট বানিয়ে রেখেছে। এত মাখো মাখো ভাব কিসের মোনার স্যারের সাথে? তামান্না চোখ পাকিয়ে বলল, মুখ সামলে কথা বল, এরা সবাই ফ্যামিলি মেম্বার। এদের মাখো মাখো ভাব থাকবে নাকি তোর থাকবে? যে দিবা স্বপ্ন দিন রাত দেখে যাচ্ছিস, স্যার জানলে ডিরেক্ট ফায়ার করে দিবে। ছি ছি, আমার কি লজ্জা লাগলো। স্যার মাত্র খেতে বসেছে, এর মাঝে এভাবে উঠলাম। সাদাব বিরক্ত হয়ে বলল, সেই ঝাঁজ আজ সারাদিন উঠাবে। তুই তো বোকার মতো কাজ করলি তামু। বুঝতে পারিনি ভাই। হঠাৎ রিমি বলল, মোনার সাথে ছেলেটা কে রে? স্যারের সাথেও ভালোই ভাব, একই টেবিলেই খাচ্ছে। তামান্না গজগজ করে উঠল। আমি কি করে জানবো? ওখানে বসে আছি। ঈশানের হাতে মিষ্টি দইটা ধরিয়ে দিল খাবার শেষে। টক দইটা সালাদের সাথে মেশাচ্ছে। ইমরান এখনো বসে আছে। ঈশান দই 1 চামচ মুখে দিয়ে বাবা মাকে দেখছে। ইমরানের দিকে সালাদের বাটি এগিয়ে দিয়ে বলল, এবার খান, রান্নায় তেল কম দিয়েছি, খেতে পারবেন, সমস্যা হবে না আশা করি। ইমরান মোনার ফুলো গালগুলোর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। প্লেটের দিকে তাকিয়ে দেখল পোলাও, ডিম, 1 পিস রোস্টের টুকরো মতো চিকেন। দেখতে বেশ লোভনীয় লাগছে। সবজি প্রতিদিনের লিস্টে থাকলো, আজ একদিন ভিন্ন কিছু খেতে সমস্যা নেই ভেবে খাবারে হাত দিল। খাবারের দিকে তাকিয়ে মোনাকে বলল, বসো। মোনা কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়ে নিজের প্লেটটা টেনে খাবার বাড়বে। এর আগে ইমরান বলে উঠল, নতুন প্লেট সাজানোর প্রয়োজন নেই, এসো আমি খাইয়ে দিচ্ছি। মোনা বিনা বাক্য ব্যয়ে ইমরানের দিকে তাকালো। প্রথম নলা ইমরান মোনার মুখে তুলে দিল। অবাক হলো মোনা। ঈশানের মুখে হাসি। বাবা মায়ের এই সন্ধিক্ষণে কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না সে। বাবাকে বলে ফোনটা নিয়ে সোফায় চলে গেল। গেম খেলছে আর দই খাচ্ছে। এদিকে ইমরান নিজে খেতে খেতে মোনাকে খাইয়ে দিচ্ছে। মোনা বাধ্য বালিকার মতো খেয়ে নিচ্ছে। হঠাৎ ইমরান বলে উঠল, তোমার আক্ষেপ আমি অনুভূতি প্রকাশ করি না কেন, তাই না? মোনা নির্বাক খাচ্ছে আর কাঁদছে। ইমরান সামনে ছেলের দিকে তাকিয়ে দেখল ছেলে গেম খেলতে ব্যস্ত। অনেক দিন কেউ খাইয়ে দেয় না মোনাকে। ইমরানের কথা শুনে ডানে বায়ে মাথা নেড়ে বোঝালো তার আক্ষেপ নেই। ইমরান মৃদু হাসল। মোনার চোখের পানি বাম হাতের সাহায্যে মুছে একটাই কথা বলল, মোনালিসা, সেই বেলিসিমো টিয়ামো। মোনা ফ্যাল করে তাকিয়ে আছে, কিছুই বুঝিনি এর মানে। ইমরান খাবার শেষ করে ঈশানের দিকে এক পলক চাইল। ছেলে মন গেমে মাথাটা নামিয়ে মোনার বাম গালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, ধন্যবাদ, খাবার ভালো ছিল। আই ওয়াজ ফেমিস্ট। স্তব্ধ মোনা। ধুকপুক করে উঠল বুক, চক্ষু ছানা পড়া, মাথায় একই বাক্য ঘুরছে। আর সেই সাথে প্রথম চুমো। হুঁশারিয়ে টেবিলে বসেছিল মিনিট কতক। ইমরান হাত ধুয়ে এসে মোনার মাথায় হাত রাখলো মুচকি হেসে। ঘাড় ঘুরিয়ে মোনা মুখের অনাবিল হাসি নিয়ে তাকালো আপন মানুষটার দিকেই। ঈশানের ডাকে উঠে হাত ধুতে চলে গেল। আজকে 3:30টায় মিটিং। সকলে আবার কনফারেন্স রুমে একত্রিত হবে। খাবার শেষ করে সব গুছিয়ে মোনা ফাইল চেক করতে ব্যস্ত। ভুলগুলো কারেকশন করে ফাইল পাঠিয়ে দিল পিয়নকে দিয়ে। 4টায় সবাই উপস্থিত কনফারেন্স রুমে। নয়ন বাইরে ছিল, পৌঁছাতে দেরি হওয়াতে অপেক্ষা করছিল বাকিরা। ঈশানও গেল তাদের সাথে মোনার পাশে বসল। মোনা এখনও ব্যান্ড লোকও দেখেনি। এরই মাঝে নয়ন এসে উপস্থিত হলো। ঈশান নয়নের সাথে কোলাকুলি করলো। নয়ন নিজের সিটে বসে পড়ল। এই 1 সপ্তাহে কে কোথায় কী দেখালো সব এক্সপ্লেন করে প্রেজেন্টেশন দিল। লোগোটা সামনে আসলে মোনা সকলের সামনে প্রশ্ন করলো, এটার মানে কি? তিহান উত্তর দিল, মোনালিসা সেই বেলিসিনা, মানে মোনালিসা তুমি অপরূপা। মোনা স্তব্ধ। ইমরানের চোখে ফোন নিবদ্ধ, তাকাচ্ছে না মোনার দিকে। চেহারায় গুরুগম্ভীর ভাব, যেন কিছুই জানে না। মোনা নয়নের দিকে তাকাতে নয়ন মিটমিটে হাসছে। ঈশান হাঁ করে তাকিয়ে আছে। মোনা এবার তিহানকে প্রশ্ন করলো, এত নাম ফেলে মোনালিসা কেন? এই নাম কে দিয়েছে? চেয়ারম্যান স্যার দিয়েছেন। মোনালিসা তো সুন্দর নাম। মোনালিসার সৌন্দর্য তো প্রকৃতিপক্ষেই অতুলনীয়, তাই না? মিলিয়ে নাও। ট্যাগলাইনটাও সত্যি, মোনালিসা তুমি জামদানিতে অপরূপা।
মনে এবার পুরোপুরি বিস্মিত, ভাষা হারিয়ে নির্বাক। ঈশানের মুখে হাত। ছেলে এত বড় হয়েছে, এইটুকু মানে অবশ্যই বুঝে অ্যাডাল্ট হয়েছে। 18তে পা দিয়েছে। মোনা নয়নের দিকে তাকাতেই নয়ন বহু কষ্টে হাসি চাপিয়ে রেখেছে। মোনা দম আটকে পুনরায় প্রশ্ন করল,